আজকে আমি তোমাদের আমার জীবন থেকে ৩টে গল্প বলবো। এটাই বড় কিছু নয়, কেবল ৩টে গল্প। প্রথম গল্পটি হল বিন্দু সংযোগ করার ব্যাপারে। রিড কলেজে আমি প্রথম ৬ মাস পরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আসল ছেড়ে দেওয়ার আগে আরও ১৮ মাস মতো সেখানেই ছিলাম। তাহলে আমি কেন ছেড়ে দিয়েছিলাম? এর শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে। আমার জন্মদাতা মা ছিলেন একজন অবিবাহিত যুবতী ছাত্রী, এবং তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি খুব দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে আমাকে এমন কাউকে দত্তক দেওয়া উচিত যারা কলেজ থেকে স্নাতক। তাই জন্ম থেকেই আমাকে একজন আইনজীবী এবং তার স্ত্রী দত্তক নেবেন বলে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন আমি পৃথিবীতে এলাম, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে তারা আসলে একটি মেয়ে চাইছেন। তাই আমার বাবা মা, যারা একটি অপেক্ষা তালিকায় ছিলেন, মাঝরাতে একটি ফোন পেলেন, যেটাতে জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের কাছে একটি অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, আপনি কি তাকে নিতে চান? তারা বললেন, অবশ্যই। আমার জন্মদাতা মা পরে জানতে পারেন যে আমার মা কলেজ থেকে কখনো স্নাতক হননি, এবং আমার বাবা হাইস্কুল থেকেও কখনো স্নাতক হননি। তিনি চূড়ান্ত দত্তক কাগজে সই করতে রাজি হননি। কিছু মাস পরে যখন আমার বাবা মা প্রতিজ্ঞা করলেন যে আমি কলেজে যাব, তখন তিনি অবশেষে মেনে নিয়েছিলেন। এটা ছিল আমার জীবনের শুরু। আর ১৭ বছর পরে আমি সত্যিই কলেজে গিয়েছিলাম। কিন্তু আমি এমন একটি কলেজ নির্বাচন করেছিলাম যা প্রায় স্ট্যানফোর্ডের মতো দামি ছিল, এবং আমার পরিশ্রমী বাবা মায়ের সমস্ত সঞ্চয় আমার কলেজের ফিজের পিছনে খরচ হয়ে যাচ্ছিল। ৬ মাস পরে আমি এর মূল্য বুঝতে পারিনি। আমি জানতাম না আমি জীবনে কি করতে চাই, এবং কলেজ আমাকে এটা বুঝতে কিভাবে সাহায্য করবে সেটাও জানতাম না। আর আমি আমার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয়ের টাকা খরচ করছিলাম। তাই আমি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং বিশ্বাস রেখেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে। সে সময়টা খুব ভয়ের ছিল, কিন্তু ফিরে তাকালে এটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল। যেই মুহূর্তে আমি কলেজ ছেড়ে দিলাম, আমি সেই প্রয়োজনীয় ক্লাসগুলো করা বন্ধ করতে পারলাম যা আমার ভালো লাগতো না, এবং সেই ক্লাসগুলোতে ঢোকার সুযোগ পেলাম যা অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হচ্ছিল। এটা পুরোটাই স্বপ্নের মতো ছিল না। আমার ডর্ম রুম ছিল না, তাই আমি বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমোতাম। আমি ৫ সেন্টের জমা পাওয়ার জন্য কোকের বোতল ফিরিয়ে দিতাম খাবার কেনার জন্য, এবং আমি প্রতি রবিবার রাতে শহরে ৭ মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে সপ্তাহে একটা ভালো খাবার খেতে যেতাম। আমি এটাকে ভালোবাসতাম, এবং আমার কৌতূহল আর অনুভূতি অনুসরণ করে আমি যা কিছু পেয়েছি তারপরে আমার জীবনে অমূল্য বলে প্রমাণিত হয়েছে। আমি একটা উদাহরণ দিই। সে সময় রিড কলেজে দেশে সম্ভবত সেরা ক্যালিগ্রাফি শেখানো হতো। সারা ক্যাম্পাসে প্রত্যেকটা পোস্টার, প্রত্যেকটা ড্রয়ারে, প্রত্যেকটা লেবেল সুন্দরভাবে হাতে লেখা ক্যালিগ্রাফি করা ছিল। কারণ আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম এবং সাধারণ ক্লাসগুলো করতে হতো না, তাই আমি একটা ক্যালিগ্রাফি ক্লাসে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম এটা শিখতে। আমি সেরিফ এবং স্যান সেরিফ টাইপফেস সম্পর্কে জানতে পেরেছি, ভিন্ন ভিন্ন অক্ষর সমাহারের মধ্যে ফাঁক কিভাবে বদল করতে হয় আর কিভাবে বিশুদ্ধ টাইপোগ্রাফি তৈরি হয় সে সম্পর্কে শিখলাম। এটা সুন্দর ছিল, ঐতিহাসিক কলাকৌশল যা বিজ্ঞান পকড়ে ধরতে পারে না, এবং আমি এতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এর কোনোটাই আমার জীবনে কোনো ব্যবহারিক প্রয়োগের আশা ছিল না। কিন্তু ১০ বছর পরে যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছিলাম, সব কিছু আমার কাছে ফিরে এলো, আর আমরা সব কিছু ম্যাকে ডিজাইন করে দিলাম। এটা সুন্দর টাইপোগ্রাফিযুক্ত প্রথম কম্পিউটার ছিল। যদি আমি কলেজে সেই একটা ক্লাসে না ঢুকে পড়তাম, ম্যাকে কখনো একাধিক টাইপফেস বা অনুপাতের ফাঁকের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ শুধু ম্যাককে কপি করেছে, তাই কোনো পার্সোনাল কম্পিউটারে সেগুলো থাকতো না। যদি আমি কলেজ ছেড়ে না দিতাম, তাহলে আমি কখনোই ক্যালিগ্রাফি ক্লাসে ঢুকে পড়তাম না, আর পার্সোনাল কম্পিউটারে সম্ভবত তারা যে সুন্দর টাইপোগ্রাফিটা দেখে সেটা থাকতো না। অবশ্যই যখন আমি কলেজে ছিলাম তখন ভবিষ্যতের বিন্দুগুলো মেলানো অসম্ভব ছিল, কিন্তু ১০ বছর পরে পিছনে ফিরে দেখলে এটা খুব পরিষ্কার ছিল। আবারও বলছি, তোমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে বিন্দুগুলো মেলাতে পারবে না, তোমরা শুধু অতীতের দিকে তাকিয়ে সেগুলো মেলাতে পারো। তাই তোমাদের বিশ্বাস করতে হবে যে বিন্দুগুলো কোনো না কোনোভাবে ভবিষ্যতে মিলে যাবে। তোমাদের কোনো কিছুতে বিশ্বাস করতে হবে, তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম, যা কিছু। কারণ এই বিশ্বাস যে বিন্দুগুলো পথে গিয়ে মিলে যাবে, সেটা তোমাকে তোমার হৃদয়কে অনুসরণ করার আত্মবিশ্বাস দেবে, যখন সেটা তোমাকে সহজ পথ থেকে নিয়ে যাবে, আর এটাই সব পার্থক্য গড়ে দেবে। আমার দ্বিতীয় গল্প ভালোবাসার হারানো নিয়ে। আমি ভাগ্যবান ছিলাম। আমি জীবনে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছিলাম যে আমি কি ভালোবাসি। আর আমি আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল শুরু করেছিলাম যখন আমি ২০ বছরের বেশি। আমরা কঠোরভাবে কাজ করেছিলাম, এবং ১০ বছরে অ্যাপেল কেবল দুজনের গ্যারেজ থেকে $২০ বিলিয়ন কোম্পানি হয়ে গেছিল, যার ৪০০রও বেশি কর্মচারী ছিল।
আমরা 1 বছর আগে আমাদের সেরা সৃষ্টি ম্যাকিনটশ লঞ্চ করেছিলাম এবং আমি সবে 30 বছর বয়সে পৌঁছেছিলাম, আর তারপর আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। যে কোম্পানি তুমি নিজে শুরু করেছিলে সেখান থেকে তোমাকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়? ভালো, অ্যাপেল যেমন যেমন বাড়তে লাগলো, আমরা এমন একজনকে ভাড়া করলাম যাকে আমি খুব প্রতিভাবান মনে করতাম কোম্পানিটাকে আমার সাথে চালানোর জন্য। আর প্রথম 1 বছর মতো সবকিছু ঠিকঠাকই চলল, কিন্তু তারপর আমাদের ভবিষ্যতের স্বপ্ন আলাদা হতে শুরু করলো, আর শেষ পর্যন্ত আমাদের মধ্যে মতবিরোধ হলো। যখন তেমন হলো, আমাদের বোর্ড অফ ডিরেক্টরস তার পক্ষে দাঁড়িয়ে গেল। তাই 30 বছর বয়সে আমি বাইরে ছিলাম, আর খুব পাবলিকলি বাইরে ছিলাম। আমার সারা প্রাপ্তবয়স্ক জীবনের যেটার উপর ফোকাস ছিল সেটা চলে গেছিল, আর এটা ধ্বংসাত্মক ছিল। কয়েক মাস ধরে আমি সত্যি কিছু বুঝতে পারছিলাম না। আমার মনে হলো যে আমি উদ্যোক্তাদের পূর্ববর্তী প্রজন্মকে হতাশ করেছি, যেন আমার হাতে আসা ব্যাটন আমি ফেলে দিয়েছি। আমি ডেভিড পাকার্ড আর বব নয়েজের সাথে দেখা করতে গিয়ে এতটা বাজেভাবে সবকিছু গণ্ডগোল করে দেওয়ার জন্য ক্ষমা চাইতে চেষ্টা করলাম। আমি একটা খুব বড় পাবলিক ব্যর্থতা ছিলাম, আর আমি এমনকি উপত্যকা থেকে পালিয়ে যাবার কথাও ভাবছিলাম। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস আমার মাথায় আসতে শুরু করল। আমি এখনও ভালোবাসি যা আমি করি। অ্যাপেলের ঘটনার মোড় আমার মধ্যে তা এক চুলও বদলায়নি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু আমি এখনও প্রেমে ছিলাম। তাই আমি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমি সে সময় দেখতে পাইনি, কিন্তু পরে জানতে পারলাম যে অ্যাপেল থেকে চাকরি থেকে বরখাস্ত করাটা আমার জীবনের সবথেকে ভালো ঘটনা ছিল। সফলতার ভার কমে গিয়ে নতুন করে শুরু করার হালকা ভাব, সবকিছু সম্পর্কে কম নিশ্চিত, এটা আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়কালে প্রবেশ করতে মুক্ত করেছিল। আগামী 5 বছরে আমি নেক্সট বলে একটা কোম্পানি শুরু করলাম এবং পিক্সার বলে আরেকটা কোম্পানি শুরু করলাম, এবং এক অসাধারণ মহিলার সাথে প্রেমে পড়লাম যিনি পরে আমার স্ত্রী হন। পিক্সার প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ছবি টয় স্টোরি তৈরি করে, যা পৃথিবীর সবথেকে সফল অ্যানিমেশন স্টুডিও। ঘটনাক্রমে অ্যাপেল নেক্সটকে কেনে নেয়, আমি অ্যাপেলে ফিরে আসি এবং আমরা নেক্সটে যে প্রযুক্তি তৈরি করেছিলাম সেটা অ্যাপেলের বর্তমান রেনেসাসের হৃদয়। আর লরেন আর আমি এক অসাধারণ পরিবার পেয়েছি। আমি খুব নিশ্চিত যে এর কোনোটাই হতো না যদি আমি অ্যাপেল থেকে চাকরি থেকে বরখাস্ত না হতাম। এটা খুব তেতো ওষুধ ছিল, কিন্তু আমার মনে হয় যে এটা রোগীর দরকার ছিল। জীবনে মাঝে মাঝে ইটের মতো ধাক্কা লাগে, বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত যেটা আমাকে এগিয়ে নিয়ে গেছিল সেটা ছিল যে আমি ভালোবাসতাম যা আমি করি। তোমাকে ভালোবাসার জিনিসটা খুঁজে বের করতে হবে, আর এটা কাজের জন্য যেমন সত্যি, তেমন ভালোবাসার মানুষের জন্যও তাই। তোমার কাজ তোমার জীবনের একটা বড় অংশ পূর্ণ করবে, আর পুরোপুরি সন্তুষ্ট থাকার একমাত্র উপায় হলো তা করা যা তুমি মনে করো মহৎ কাজ। আর মহৎ কাজ করার একমাত্র উপায় হলো ভালোবাসতে হবে যা তুমি করো। যদি তোমরা এখনও খুঁজে না পাও, খুঁজতে থাকো এবং বসে পড়বে না। হৃদয়ের সব ব্যাপারের মতো যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে। আর যে কোনো দারুণ সম্পর্কের মতো বছর গড়ানোর সাথে সাথে তা আরও ভালো হতে থাকে। তাই খুঁজতে থাকো, বসে পড়বে না। আমার তৃতীয় গল্পটি মৃত্যু নিয়ে। আমি যখন 17 বছরের ছিলাম, আমি একটা উদ্ধৃত পড়েছিলাম যেটা এরকম কিছু ছিল: তুমি যদি প্রতিদিনকে তোমার শেষ দিনের মতো যাপন করো, তাহলে কোনো একদিন তুমি অবশ্যই ঠিক হবে। এটা আমার ওপর একটা প্রভাব ফেলেছিল, আর তখন থেকে তখনকার গত 32 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার প্রস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি আজ যা করতে চলেছি তা করতে চাইতাম। আর যখন এর উত্তর অনেক দিন ধরে না আসছিল, আমি বুঝলাম আমার কিছু পরিবর্তন করতে হবে। মনে রাখা যে আমি শীঘ্রই মরে যাব, তা আমার জীবনের সবথেকে বড় পছন্দগুলো করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল। কারণ প্রায় সব কিছুই, সব বাইরের প্রত্যাশা, সব গর্ব, লজ্জা বা ব্যর্থতার সব ভয়, এই জিনিসগুলো মৃত্যুর মুখে দূর হয়ে যায়। শুধু সেটাই ছেড়ে যায় যা সত্যি গুরুত্বপূর্ণ। তুমি মরে যাবে, এটা মনে রাখাটা আমি জানি সবথেকে ভালো উপায় সেই ফাঁদ এড়ানোর, যেটা তুমি মনে করতে পারো তোমার কিছু হারানোর আছে। তুমি এমনিতেই নগ্ন, তোমার হৃদয় না অনুসরণ করার কোনো কারণ নেই। কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। তবুও মৃত্যুই সেই গন্তব্য যেটা আমরা সবাই ভাগ করি। কেউ কখনো তার থেকে পালাতে পারেনি, আর এটাই উচিত, কারণ মৃত্যু সম্ভবত জীবনের সেরা উদ্ভাবন। এটা জীবনের পরিবর্তনের বাহক। এটা নতুনের জন্য পুরনোকে সরিয়ে পথ করে দেয়। এখন নতুন হলো তোমরা, কিন্তু কিছুদিনের মধ্যে, যেটা খুব বেশি দিন নয়, তোমরা ধীরে ধীরে পুরনো হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে। দুঃখিত এতটা নাটকীয় হবার জন্য, কিন্তু এটা প্রায় সত্যি। তোমার সময় সীমিত, তাই তা অন্যের জীবনযাপন করে নষ্ট করো না। ধর্মমতে দাঁড়িয়ে পড়ো না, এই চিন্তার ফল দিয়ে জীবন কাটিও না। অন্যের মতের গোলমালে যেন তোমার নিজের অন্তরের কণ্ঠস্বর ডুবে যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার হৃদয়ের অন্তরাত্মা অনুসরণ করার সাহস রাখো। তা না কোনোভাবে আগে থেকেই জানে তুমি সত্যি কী হতে চাও। বাকি সব গৌণ।